সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার সম্ভাবনা। ইরানের পর এবার উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে নজর ট্রাম্পের। দক্ষিণ আফ্রিকায় এইচআইভি প্রকল্পে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। আপনারা এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবারে পুরো খবর। যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর চূড়ান্ত শান্তি চুক্তির জন্য সুইজারল্যান্ডে আলোচনায় বসছেন দুই দেশের প্রতিনিধিরা। এতে অংশ নিতে জেডি ভ্যান্সের বদলে সুইজারল্যান্ড যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ওই আলোচনা সামনে রেখে তেহরানের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত লঙ্ঘন করলে তা সহ্য করা হবে না। ইরানের সঙ্গে সই করা সমঝোতা চুক্তির শর্ত মেনে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সঙ্গে থাকবেন ট্রাম্পের জামাতা জারেড কুশনার। যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে আলোচনার পথে প্রাথমিক বাধা দূর হল। সুইজারল্যান্ডের বার্গেনস্টক অবকাশযাপন কেন্দ্রের আলোচনার মূল লক্ষ্য সমঝোতা স্মারক বাস্তবায়ন করা এবং ইরানের পরমাণু কর্মসূচি সহ দীর্ঘমেয়াদী ইস্যুগুলো নিয়ে আলোচনা শুরু করা। 14 দফার চুক্তিতে হরমুজ প্রণালী, ইরানের পরমাণু কর্মসূচি, পুনর্গঠনে তহবিল এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বলেছেন, ভিন্নমত থাকা সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিতে অনুমোদন দিয়েছেন। আর ওয়াশিংটন চুক্তি লঙ্ঘন করলে তেহরান তা সহ্য করবে না বলে জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, চুক্তির শর্ত অনুযায়ী লেবানন সহ মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার দায় রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে লেবাননে ইসরায়েলের জোরালো অভিযানের কারণে যুক্তরাষ্ট্র ইরান চুক্তি ভেস্তে যাওয়ার ঝুঁকিতে পড়ে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হতে বলেছেন। ইসরায়েল তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা নস্যাৎ করতে চাইবে এমন শঙ্কার কথা আগে থেকেই বলছিলেন বিশ্লেষকরা। কারণ ইসরায়েলের কট্টরপন্থী নেতারা চান লেবাননে হামলা চলুক। এমন পরিস্থিতিতে ইসরায়েল ও লেবাননের শীর্ষ প্রতিনিধিদের উপস্থিতিতে ওয়াশিংটনে একটি নতুন দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের মাত্র কয়েক ঘন্টার মধ্যে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে অন্তত 12 জন নিহত হয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, শুক্রবার রাতভর এবং শনিবার সকাল পর্যন্ত নাবাতি এলাকা জুড়ে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া ভোরের দিকে নাবাতিয়ে ও আশপাশের এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করে ইসরায়েল। ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর এবার উত্তর কোরিয়া ইস্যুতে মনোযোগ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান লি। তিনি জানান, ট্রাম্প তাকে জানিয়েছেন যে উত্তর কোরিয়া ইস্যুর দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। ট্রাম্পের এই মন্তব্য উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতার উপর যুক্তরাষ্ট্রের নতুন করে নজর দেওয়ার ইঙ্গিত। লি আরও জানান, বৈঠকে তিনি ট্রাম্পকে বলেছেন, উত্তর কোরিয়ার উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে না। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা বেড়ে যাওয়ায় নিষেধাজ্ঞার কার্যকারিতা অনেকটাই কমে গেছে।
দক্ষিণ আফ্রিকায় এইচআইভি ও এইডস প্রতিরোধ কর্মসূচিতে অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শ্বেতাঙ্গ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতন ও নিপীড়ন ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগেই যুক্তরাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত। তবে এই অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে দক্ষিণ আফ্রিকার সরকার। দেশটিতে ৮০ লাখেরও বেশি মানুষ এইচআইভি আক্রান্ত। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ফলে বিশ্বের সবচেয়ে বেশি এইডস আক্রান্ত মানুষের দেশটিতে স্বাস্থ্য খাতে বড় ধরনের আঘাত। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এই সিদ্ধান্তের বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে তারা একটি স্বনির্ভর পরিকল্পনার উপর কাজ করছে। যুক্তরাষ্ট্র ২০২৫ সাল পর্যন্ত প্রেসিডেন্টস ইমার্জেন্সি ফান্ড ফর এইডস রিলিফ কর্মসূচির মাধ্যমে দক্ষিণ আফ্রিকাকে বছরে আনুমানিক $৪০ কোটি দিয়ে সহায়তা করে আসছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। আকাশে উঠতে যাচ্ছে নতুন ফ্লাইং হোয়াইট হাউস। কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজটিকে নতুন এয়ারফোর্স ওয়ান হিসেবে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে জমকালো আয়োজনে নিজেই উন্মোচন করেন এই আকাশযান। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। কেনেডি আমলের ঐতিহ্যবাহী হালকা নীল রঙকে বিদায় জানিয়ে মার্কিন পতাকার আদলে এবার বিমান জুড়ে জায়গা করে নিয়েছে লাল, সাদা আর গাঢ় নেভি ব্লু রং। ট্রাম্পের ব্যক্তিগত পছন্দেই করা হয়েছে নতুন এই নকশা। বিমানের ভেতরে পা রাখলেই মনে হবে যেন ভাসমান কোনো প্রাসাদ। দামি কাঠের কাজ, চামড়ার আসন, বিলাসবহুল কার্পেট এবং ফরাসি ডিজাইনারদের সোনালী কারুকাজে সাজানো অভ্যন্তরকে ট্রাম্প নিজেই নাম দিয়েছেন ফ্লাইং হোয়াইট হাউস। ট্রাম্পের দাবি, আগের এয়ারফোর্স ওয়ানের চেয়ে বড় এবং দ্রুত গতির এই বিমান একটানা পাড়ি দিতে পারে দীর্ঘ পথ। অনুষ্ঠানে তিনি একে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল বিমান আখ্যা দিয়ে বলেন, এ ধরনের আরেকটি বিমান আর কখনো হবে না। প্রায় $৪০০ মিলিয়ন মূল্যের এই বোয়িং ৭৪৭-৮ ট্রাম্পকে উপহার দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তবে বিদেশি সরকারের কাছ থেকে এত বড় উপহার গ্রহণকে ঘিরে যুক্তরাষ্ট্রে শুরু হয় তুমুল বিতর্ক। যদিও হোয়াইট হাউস ও পেন্টাগনের দাবি, সব ধরনের নিয়ম মেনে গ্রহণ করা হয়েছে বিমানটি। ট্রাম্পের মতে, করদাতাদের শত শত মিলিয়ন ডলার বাঁচাতে এমন একটি উপহার ফিরিয়ে দেওয়া হতো বোকামি। যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী নতুন এয়ারফোর্স ওয়ান প্রকল্পের জন্য VC-25B মডেলের দুটি বিমান তৈরি করছে বোয়িং। তবে উৎপাদন জটিলতা ও বিলম্বের কারণে ২০২৮ সালের আগে হাতে পাওয়া যাচ্ছে না বিমান দুটি। অন্যদিকে বর্তমান ব্যবহৃত প্রেসিডেন্সিয়াল বিমানগুলোর বয়সও প্রায় ৩৫ বছর। এরই মধ্যে বিমানটির চূড়ান্ত নিরাপত্তা পরীক্ষা ও পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের ফ্লাইওভারে নেতৃত্ব দেবে এই আকাশযান। আর ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষে ইতিহাসের অংশ হয়ে বিমানটি স্থান পাবে ভবিষ্যতের ট্রাম্প প্রেসিডেন্ট লাইব্রেরিতে। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সময় হলো বিরতির। ফিরছি আরও জানিয়ে। কঙ্গো উগান্ডায় ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, ১ মাসে মৃত্যু ২ শতাধিক। ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। পদত্যাগের সময়সূচি নির্ধারণে নিজ দল লেবার পার্টির ভেতরে তীব্র চাপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গত মে মাসে স্থানীয় নির্বাচনে ভরাডুবির পর থেকেই এই স্টারমারের নেতৃত্বের প্রতি আস্থা হারাতে থাকেন নিজ দলের সদস্যরা। তবে মেকারফিল্ড উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যামের বড় জয়ের পর তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। এরই মধ্যে লেবার পার্টির বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী স্টারমারকে পদত্যাগের সময়সূচি নির্ধারণের আহ্বান জানিয়েছেন। এমনকি দলের বহু এমপি প্রকাশ্যে বা গোপনে তার নেতৃত্ব পরিবর্তনের দাবিও তুলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের ভেতরের এই চাপ আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে। এদিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক ম্যানচেস্টার মেয়র অ্যান্ডি বার্নহ্যাম।
তবে এখনও পদত্যাগের কোনো ইঙ্গিত দেননি বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, বরং মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে নিজের প্রতি সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন তিনি। ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কিকে দেওয়া সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্ডার অব দ্য হোয়াইট ইগল কেড়ে নিয়েছে পোল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিতর্কিত ইউপিএ যোদ্ধাদের নামে একটি সেনা ইউনিটের নামকরণ করার সিদ্ধান্ত নেয় ইউক্রেন সরকার। এতে পোল্যান্ড জুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হলে শুক্রবার দেশটির সরকার এই সিদ্ধান্ত নেয়। ইউক্রেনের পদক্ষেপকে অত্যন্ত আপত্তিকর, দুর্বোধ্য এবং চরম হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোকি। একই সঙ্গে জোর দিয়ে বলেছেন এই কূটনৈতিক বিরোধ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতি পোল্যান্ডের সমর্থনকে প্রভাবিত করবে না। তবে পোল্যান্ডের পদক্ষেপের নিন্দা জানিয়ে একে কৌশলগত ভুল এবং অসম্মানজনক বলে অভিহিত করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ওয়ারশ। যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে একটি ট্রেনের চালক নিহত হয়েছেন এবং অন্তত 89 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 22 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শুক্রবার বিকেল 5:30টার দিকে বেডফোর্ড শহরের উপকণ্ঠে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস, পুলিশ ও চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটির অন্যতম বড় রেল দুর্ঘটনা হিসেবে ঘটনাটি বিবেচনা করা হচ্ছে। রেলওয়ে সূত্র জানিয়েছে সংঘর্ষে জড়িত ট্রেন দুটি দক্ষিণ লন্ডনের রেল স্টেশন সেন্ট প্যানক্রাস ইন্টারন্যাশনালের দিকে যাচ্ছিল। এর একটি বিকেল 3:50 নটিংহ্যাম থেকে যাত্রা শুরু করেছিল, অন্যটি করবি থেকে একই গন্তব্যে যাচ্ছিল। বেডফোর্ডের বাইরে পৌঁছানোর পর এক পর্যায়ে ট্রেন দুটি একই লাইনে চলে আসে এবং সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির রেল দুর্ঘটনা তদন্ত শাখা। ভয়াবহ তাপদাহে পড়ছে পশ্চিম ও মধ্য ইউরোপের ফ্রান্স, জার্মানি, স্পেন, যুক্তরাজ্য ও ইতালি সহ বেশ কয়েকটি দেশ। গ্রীষ্মের শুরুতেই এসব দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি তাপপ্রবাহ অনুভূত হচ্ছে ফ্রান্সে। দেশটির অনেক অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যে জারি করা হয়েছে এক্সট্রিম হিট সতর্কতা। স্পেন ও জার্মানিতেও তীব্র গরমের পাশাপাশি বজ্রঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এছাড়া কয়েকটি দেশে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে এবং বয়স্ক শিশুদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে তাপপ্রবাহ আরও তীব্র এবং দীর্ঘস্থায়ী হচ্ছে। আফ্রিকার দেশ কঙ্গো ও উগান্ডায় দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এরই মধ্যে 200 ছাড়িয়েছে। এই পর্যন্ত ভাইরাসটিতে 75 স্বাস্থ্যকর্মী সহ আক্রান্ত হয়েছেন আরও 896 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অবস্থা বিষয়ক পরিচালক মেরি রোজেলিন বেলিজায়ার শুক্রবার বলেন, 15 মে কঙ্গো ও উগান্ডায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঘোষণার পর 232 জনের প্রাণহানি হয়েছে। আক্রান্ত প্রায় 900 ব্যক্তির মধ্যে 75 জন রয়েছেন স্বাস্থ্যকর্মী। তিনি জানান, ইবোলার প্রাদুর্ভাবটি এখনও গুরুতর এবং এর ধরন খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। কঙ্গোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যাপ্ত স্বাস্থ্যকর্মীও নেই। স্বাস্থ্য কর্মকর্তারা ধারণা করছেন, কঙ্গো সরকার প্রাদুর্ভাব ঘোষণার কয়েক মাস আগে থেকেই ইবোলার বুন্দিবুগীয় ধরনটি ছড়িয়ে পড়েছে। ফলে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ভাইরাসটির উপস্থিতি জানার আগেই এর সংস্পর্শে আসেন। পরিস্থিতি মোকাবেলায় চীন ও উগান্ডা কঙ্গোতে মেডিকেল টিম পাঠাচ্ছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আরও একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ভূমধ্য সাগরে নৌকাডুবির ঘটনায় 11 অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। এখনও নিখোঁজ রয়েছেন 40 জন।
নৌকাটি ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অভিবাসী শেষ করছে এই আয়োজন, তবে যাবার আগে এক নজরে অ্যাওয়ার্ড দ্য ওয়ার্ল্ড আরও একবার। ইরানের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলের হামলা। ইরানের পর এবার উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে নজর ট্রাম্পের। দক্ষিণ আফ্রিকায় HIV প্রকল্পে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। কঙ্গো উগান্ডায় ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, 1 মাসে মৃত্যু 2 শতাধিক। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে আজকের আয়োজন। কাল আবারও দেখা হবে একই সময়। সেই পর্যন্ত থাকুন ATN নিউজের সঙ্গে।